আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে ঘটনাবলী ঘটলো তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনাকে কোনো মতেই অ্যাকসেপ্ট করতে চায় না বাংলাদেশ। কারণ বাংলাদেশ খুব ভালো করেই জানে যে ভারতবর্ষ তাকে বন্দি প্রত্যর্পণের শর্ত অনুযায়ী ফেরাবে না, আর তার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেরাবে না। ওইখানেই খেলে দিয়েছে খলিলুর রহমান এবং তারেক রহমানরা। তারেক রহমান খুব একটা কথা বলেননি, যা বলেছেন খলিলুর বলেছেন। এখন এর মধ্যে আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দেশের মানুষ যারা ভোট দিয়েছে, যারা ভারত বিরোধী, যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নেয় তাহলে তারা বিএনপির বিপক্ষে চলে যাবে। আবার যদি শেখ হাসিনা ফিরে আসেন, আওয়ামী লীগ দলে দলে মাঠে নেমে যায়, তাহলে একটা রক্তক্ষয়ী সংগ্রামের একটা আশঙ্কা রয়েছে। আর তিন হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্তে আমরা কি বলবো, এটা দোলাচল, সিদ্ধান্তহীনতায় ভুগছে যে কি করা যায়। ভারত যে প্যাঁচটি মেরে রেখে দিয়েছেন এবং শেখ হাসিনা যে ঘোষণাটি করে রেখে দিয়েছেন, সেখানে তার ওই বেড়া জাল থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা কিন্তু এখন বিএনপি সরকার দেখতে পাচ্ছে না। কালকে যে এতগুলো মিটিং হয়েছে, তার মধ্যে একমাত্র সৌহার্দ্যপূর্ণ মিটিং যেটা হয়েছে সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমাদের দীনেশ ত্রিবেদীর বৈঠকটা। এছাড়া খলিলুরের সঙ্গে একান্ত বৈঠকে খলিলুর অত্যন্ত চেঁচামেচি করেছেন, খুব অভদ্র ব্যবহার করেছেন। খলিলুর কূটনৈতিক পোস্টে বসে, উনি তো কূটনীতিক নন, উনি কূটনৈতিক পোস্টে বসে যে ব্যবহার উনি করেছেন একান্তে, 1-to-1 বৈঠকে, এবং তারপরে তারেক রহমানের এখানে এসে তিনি যেভাবে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা বলেছেন, একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি যার দীর্ঘদিনের পার্লামেন্টেরিয়ান ব্যাকগ্রাউন্ড, যিনি দুবারের ভারতবর্ষের মতো রেলমন্ত্রী, ভারতবর্ষের মতো বড় দেশের রেলমন্ত্রী সাকসেসফুলি, এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার, হাসতে হাসতে এই কথাগুলো মনে করেই দিয়েছেন দীনেশ ত্রিবেদী বাধ্য হয়ে। যখন খলিলুর হাত পা সরিয়ে যখন চেঁচাচ্ছেন রীতিমতো উচ্চস্বরে যে আমাদের হাতে প্রত্যর্পণ করতেই হবে, প্রত্যাবর্তন বলা যাবে না, প্রত্যর্পণ করতে হবে, ওই হিসেব অনুযায়ী ভারত চেষ্টা করছে, দীনেশ ত্রিবেদী চেষ্টা করছেন যে এটা সম্ভব নয়, কারণ আপনারাই পৌঁছে দিয়েছেন, উনি বন্দী নন আমার দেশে। তাহলে আমার দেশে যখন উনি বন্দী নন, তখন ওনাকে বন্দী হিসেবে আমি প্রত্যর্পণ করব কি করে? এগুলো সমস্ত বুঝেও এই যে তিনটে কারণ বললাম, এই তিনটে কারণের জন্য অবুঝের মতো ব্যবহার করছেন, এবং সেটা বিশ্রীভাবে চেঁচিয়ে যখন উনি কথাবার্তা বলছেন, তখন দীনেশ ত্রিবেদী হাসতে হাসতে বাউন্সার গুলো দেন। তারেক রহমান আগাগোড়ায় চুপ করে বসছিলেন কাঠের বোতলের মতো। তিনি বুঝতে পারছেন না তার কি করা উচিত, এই সিদ্ধান্ত নিয়ে তাই ভুগছেন। তারপরে যে প্রেস কনফারেন্সটা আপনারা দেখলেন, তাতেও বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখলেন খলিলুর যেন ছুটে মারতে আসছেন, এরকম একটা সাংবাদিকদের প্রতি ব্যবহার। কোনো কূটনৈতিক ব্যক্তির এই ব্যবহার কিন্তু শোভা পায় না। কূটনৈতিক চিঠিতে শব্দচয়ন এবং কথা বলার সময়তেও
শব্দ চয়ন, তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিন্তু মাপা হয়। এখানে উনি যা করেছেন সেটা সৌজন্যতার মধ্যে পড়ে না। মোটামুটি আমার যা আন্ডারস্ট্যান্ডিং, এই মিটিং এ থেকে অনেকে অনেক কথা বলছেন, আমার যা আন্ডারস্ট্যান্ডিং, তারেক রহমান ভারতবর্ষে আসছেন না, আমার যা আন্ডারস্ট্যান্ডিং। আর ভারতবর্ষের চিঠি কিন্তু ওনার কাছে পড়ে রয়েছে, খলিলুর সেটা স্বীকার করেছে। প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে আমন্ত্রণ পত্রটা পাঠানো হয়েছিল সেটা পড়ে রয়েছে, সেটা নিয়ে কোনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই গন্ডগোলটা পাকাচ্ছে হচ্ছে এই বিমস্টেকের সভাপতি হিসেবে তাই কেন টাকা হয়েছে। কিন্তু বিমস্টেকের সভাপতি একটা আলাদা প্ল্যাটফর্ম, সেটা যেটা হচ্ছে ব্রিক্স। সেই ব্রিক্সে ওআইসি কে ডাকা হচ্ছে, G7 কে ডাকা হচ্ছে, G20 কে ডাকা হচ্ছে, তারপর আপনার আরো যে সমস্ত বিভিন্ন সংগঠনগুলো আছে তাদের সভাপতিদের ডাকা হচ্ছে, ওনাকেও ডাকা হয়েছে। তাই তো প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি, সভাপতি যে আছেন সে সভাপতিকে ডাকা হয়েছে। সভাপতি প্রধানমন্ত্রীর সভাপতি হন। পরের বছর যখন উন্নত হবে তখন ভারতের সভাপতি লিখবেন যে দেশ হবে, তখন কি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখবেন না। এই সরল সত্যটা বুঝতে পারছেন। কিন্তু হাসিনাকে নিয়ে প্যাঁচটা লাগিয়ে মানে ধান্দা হচ্ছে হাসিনাকে আমরা ফিরতে দেব না, এবং হাসিনাও এ করে রয়েছেন যে উনি ফিরবেন। কালকে এই বৈঠকের পর তড়িঘড়ি উনি দিল্লি চলে এসছেন। আজকে উনি সব ব্রিফিং ট্রিফিং যা করার আজকে উনি করবেন। এবারে আমার মনে হয়, আমার মন বলছে এবার সত্যি মিথ্যা হবে কিনা আমি জানি না, এবার যাবেন কিন্তু জয়শঙ্করজি। হয় জয়শঙ্করজি যাবেন আর নইলে অজিত দোভাল যাবেন, দুজনের একজন তো যাবেনই। আর তখনই বোঝা যাবে কার কলজেতে কত দম। দীনেশ ত্রিবেদী অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, অত্যন্ত শান্ত ভাষায় কথা বলেন। আপনারা দেখেছেন যেটুকু ফুটেজ আপনারা দেখেছেন, ওখানে খুব মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দেখা হয়েছে, তারপর তো অফ করে দেওয়া হয়েছে। তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা যখন বলেছেন, উনি প্রত্যেকটা কথা কিন্তু পাকা কূটনৈতিক ব্যক্তির মতো কথা বলেছেন যে আমরা খুব পজিটিভ। যে কথাটা বলা হয়ে থাকে, আমরা খুব পজিটিভ, এবং আমার মনে হয় এমন কিছু নেই যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে না। উনি ওনার বক্তব্যটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হ্যাঁ হলে হলো, না হলে হলো না। আমি পজিটিভ ছিলাম, নেগেটিভ হয়ে গেছে, কি করা যাবে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটবে আমি আপনাদের বলে দিচ্ছি, এবার জয়শঙ্করজি যাবেন নইলে অজিত দোভাল যাবেন, এবং কার কত দম তখন কিন্তু বোঝা যাবে। আর এই যে আমাদের পরাগ জৈন গেছেন, পরাগ জৈনকে আমাদের যে সেনা অফিসাররা যারা গেছিলেন এর আগে, তারা যে সমস্ত মানে কাগজপত্র দিয়ে এসেছিলেন সেই ব্যাপারে কি কথাবার্তা হয়েছে, কতদূর এগিয়েছে, সেগুলো আরো বিস্তার লাভ করেছে কিনা, সেইগুলো দেখার জন্য এখান থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির প্রত্যুত্তরে এখন ডিজিএফআই চিঠি পাঠিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে, আপনারা আসুন, এসে দেখুন আমরা কিছু ব্যবস্থা নিয়েছি কিনা। হয়তো কিছু ব্যবস্থা নিয়েছেন, টেম্পোরারি হয়তো উচ্ছেদ করে দিয়েছেন, করে দিয়ে দেখাবেন, তবুও দেখাতে পারবেন। যদিও স্যাটেলাইট মারফত আমরা সব দেখতে পাচ্ছি কোথায় কি করছে না করছে, তবুও একটা জেস্চার দেখিয়েছে ডিজিএফআই, একটা জেস্চার দেখিয়েছে। ডিজিএফআই এর ডিজি যখন সস্ত্রীক এসছেন ভারতবর্ষে, তিনি কিন্তু সমানভাবে আপ্যায়িত হয়েছিলেন, তাকে প্রচুর সম্মান দেওয়া হয়েছিল, এবং তিনি কলকাতায়, তিনি দিল্লিতে কিন্তু প্রচুর কেনাকাটা করেছেন তার স্ত্রী।
তিনি এদিকে মিটিং করছেন, তার স্ত্রী কিন্তু নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রচুর কেনাকাটা করেছেন। আমাদের সঙ্গে পিপুল টু পিপুল কানেকশন খুব ভালো। মধ্যিখানে এই রাজনৈতিক দলগুলো এসে আর এই যে মৌলবাদীগুলো এসে, এরা এসে পুরো ব্যাপারটাই ঘেঁটে দিয়েছে। মোট কথা আমার যা আন্ডারস্ট্যান্ডিং, আমি আপনাদের বললাম যে এই আসবে না তারেক রহমান। উনি অন্য কারণ দেখিয়ে, কালকেও আমি বলেছি একটা একটা কিছু কারণ দেখাবেন। আজকে আমার মনে হচ্ছে, আমি স্থির বিশ্বাসে পৌঁছেছি যে উনি আসবেন না। উনি অন্য কোথাও চলে যাবেন, জাপান টাপান, কোরিয়া কোরিয়া এইসব জায়গায় চলে যাবেন। অনেক জায়গায় আমন্ত্রণ রয়েছে, তো কোনো একটাই চলে যাবেন। দেখা যাক আজকে দিল্লিতে কি খবর হয়, দিল্লিতে কি রিপোর্ট করা হয়, এবং তারপর কার যাওয়ার সিদ্ধান্ত হয় সেটাও সম্পূর্ণ জানা যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। তারেক রহমানের সাথে বৈঠক শেষ করেই ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গতকালই দিল্লি গেছেন। আজকে সকালে তিনি হাই ভোল্টেজ দুটো মিটিং করেছেন। এদিকে রয়ের প্রধান পরাগ জৈন তার দলবল সহ বাংলাদেশে এসেছিলেন এবং তিনি গতকাল এবং আজকে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন। বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু মিটিং করেছেন। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর শামসুল ইসলাম সহ আরো অনেকে রয়েছেন। এছাড়াও আরো ছোটখাটো কিছু বিষয় আলাপ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে দিল্লি চলে গেছেন। আমি গতকালই বলেছিলাম যে ডক্টর খলিলের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে সেখানে কি আলোচনা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু আসলে ভেতরের ঘটনা তো আলাদা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্য এবং দক্ষিণ এশীয় দূত এবং ভারতে আমেরিকার অ্যাম্বাসেডর মিস্টার সার্জিও গোর বাংলাদেশ সফর করার পরেই কিন্তু ভারতীয় প্রতিনিধি দলের তৎপরতা বেড়ে গেছে। তার মানে কি, সার্জিও গোরের সফর এবং এই যে আমরা দেখছি রয়ের প্রধান আসছে তার টিম নিয়ে, দীনেশ ত্রিবেদীর তৎপরতা, এগুলো কি পরস্পর সম্পর্কযুক্ত? আজকে দীনেশ ত্রিবেদী সকাল 8টা থেকে 8টা 40 পর্যন্ত একটি হাই ভোল্টেজ মিটিং করেছেন। সেই মিটিং এ উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো কয়েকজন। 8টা 40 মিটিং শেষ করে 9টা 10 থেকে 9টা 25 পর্যন্ত তিনি আরেকটি বৈঠক করেন, যেখানে ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন এবং বেশ কিছু আধা সামরিক কর্মকর্তা ছিলেন এবং অজিত দোভাল ছিলেন। এই সকালের প্রথম মিটিং এ 37টা ইস্যু নিয়ে কথা হয়েছে, তার মধ্যে এই যে বাংলাদেশ রিলেটেড, তার মধ্যে এই যে বন্দী প্রত্যর্পণ যে চুক্তি, সেই চুক্তিটার আপডেট করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়, বাংলাদেশের সাথে যে ভারতের বন চুক্তি, এই যে নদী এবং সমুদ্র বন্দর, এ ধরনের নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এই দুটো মিটিং এ একটা ইম্পর্টেন্ট বিষয় এসেছে, সেটা হলো র্যাপিড রেসপন্স টিম। এটা আগেও ছিল কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিল না। বিশেষ করে মমতা যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এই সীমান্ত দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে জঙ্গিদের আদান প্রদান অনেক কিছু যাতে সহজে করা যায়, সে কারণে তিনি কেন্দ্রীয় সরকারের অনেক বিষয়ে সহায়তা করতেন না। এই র্যাপিড রেসপন্স টিমের কাজ হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে বর্ডার এরিয়ায় যা যা হচ্ছে, বর্ডার কিলিং, বাংলাদেশের পক্ষ থেকে এই যে বর্ডার কিলিং নিয়ে বারবার কথা বলা হয় যে সীমান্ত হত্যা কমাতে হবে। সো এখন থেকে সীমান্তকে মনিটর করা হবে এবং দুই দেশের প্রতিনিধি নিয়ে র্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে এই সীমান্ত মনিটরড হবে। আর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে। বাংলাদেশের এই যে কালকে ডক্টর খলিলের কথা শুনি যখন, বা তথ্য উপদেষ্টার কথা শুনি, তখন সেই শেখ হাসিনাকে ফেরত পাঠাও এবং তারা রেফারেন্স হিসেবে দেয় বন্দী প্রত্যর্পণ চুক্তি, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এই চুক্তি 11 নম্বর পৃষ্ঠার
3 নম্বর অনুচ্ছেদের শেষ অংশে কিন্তু লেখা আছে কোনো বিতর্কিত আইন, কোনো ক্যামেরা ট্রায়াল, কোনো সামরিক আদালতের মাধ্যমে বিচার করে সেই বিচারের রায় অনুযায়ী বন্দীদের প্রত্যর্পণ সেটা কিন্তু এই চুক্তিতে প্রযোজ্য হবে না। এবং যেহেতু বাংলাদেশের আইসিটিতে বর্তমানে যে বিচারগুলো চলছে সেটি আইনের চোখে শুধু অবৈধ না, সেটি চরমভাবে বিতর্কিত। সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে যে অবৈধ আইসিটির আদালত, সেই আদালতের রায় দিয়ে যে বন্দী প্রত্যর্পণ চুক্তির যে রেফারেন্স বাংলাদেশ সরকার বারবার দিচ্ছে সেটা আদৌ প্রযোজ্য না। অর্থাৎ শেখ হাসিনা এই প্রত্যর্পণ চুক্তির অধীনে পড়েন না। এছাড়াও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা যখন ফিরবেন তার পর্যাপ্ত নিরাপত্তা বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে। এবং আজকে আপনারা দেখেছেন যে আমাদের তথ্য উপদেষ্টার সুর বদলে গেছে। তিনি কিন্তু বলছেন যে শেখ হাসিনা যখন আসবে তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে। তিনি কিন্তু এমনি এমনি বলেন নাই। এদিকে আগামীকাল দীনেশ ত্রিবেদী ফিরবেন 12ই আগস্ট এবং ধারণা করা যাচ্ছে 13 অথবা 14ই আগস্ট দীনেশ ত্রিবেদী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলামের সাথে মিটিং এ বসবেন। এদিকে রয়ের প্রধান পরাগ জৈন তিনি গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলামের সাথে মিটিং করেছেন এবং 12 জন উচ্চ পদস্থ সেনা অফিসারের সাথে ভারতীয় রয়ের প্রধান পরাগ জৈন মিটিং করেছেন। আজকে তিনি 3 জন এমপির সাথে মিটিং করেছেন। তিনি সংসদ এলাকায়ও গিয়েছিলেন এবং এই যে প্রতিরক্ষা উপদেষ্টার সাথে যে মিটিং করেছেন সেখানে ওই 161 পৃষ্ঠা ভারত যেটি দিয়েছে যেখানে জঙ্গি তৎপরতার ডিটেলস দেওয়া আছে সেই রিপোর্টের রেফারেন্স দিয়ে বলেছেন যে বাংলাদেশকে বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ এই জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করছে না এবং আবারও 16ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সরকারকে সময় দেওয়া হয়েছে এবং এই 16 তারিখের মধ্যে বাংলাদেশ সরকার যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করে সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যৌথভাবে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে। তারেক রহমানের সাথে রয়ের চিফের যখন মিটিং হচ্ছিল সেই মিটিং এ কিছুক্ষণের জন্য জয়েন করেছিলেন বিক্রম দোরাইস্বামী। বিক্রম দোরাইস্বামীর কথা আপনাদের মনে আছে? তিনি যুক্তরাজ্যে মানে ইংল্যান্ডে ভারতের হাই কমিশনার ছিলেন এবং তিনি মূলত স্পটে থেকে তারেক রহমানের সাথে ভারতের যে নেগোসিয়েশন হয়েছিল বাংলাদেশে ফেরা ক্ষমতায় যাওয়া এই নেগোসিয়েশনটা লন্ডনে বসে লিড করেছিলেন এই বিক্রম দোরাইস্বামী। বর্তমানে তিনি চায়নায় ভারতের হাই কমিশনার। তো বিক্রম দোরাইস্বামী এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে এবং তিনি এই রয়ের প্রধান এবং প্রধানমন্ত্রীর মিটিং এর কিছু অংশেও তিনিও অ্যাটেন্ড করেছিলেন। এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। এদিকে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আপনাদের জানাচ্ছি যে এই ব্রিক্স এর যে সম্মেলন রয়েছে আগামী মাসের 12 এবং 13ই সেপ্টেম্বর সেখানে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যোগ দিচ্ছেন। যদিও তার যোগ না দেওয়ার ব্যাপারে বাংলাদেশে ISI পন্থী যারা রয়েছেন পাকিস্তান পন্থী রয়েছেন এবং মিডিয়ার একটা অংশ যাদের গতকালও করেছি গ্যাং অফ ফোর তারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু এখন মোটামুটি চূড়ান্ত যে তারেক রহমান যাচ্ছেন এই ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন এবং বিমস্টেকের চেয়ারম্যান হিসেবেই যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাচ্ছেন না। কিন্তু আপনাদের মনে আছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কিন্তু তারেক রহমানকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। তো সেই আমন্ত্রণটা এখনো কিন্তু বহাল আছে। সবশেষে গতকাল বলেছিলাম যে লোডশেডিং এ এই সরকার রেকর্ড করেছে, সেই রেকর্ডটি কিন্তু আজকে আবার ভেঙে গেছে, অর্থাৎ আরো বেশি লোডশেডিং। তাই নিন্দুকেরা প্রশ্ন তুলছে যে বিএনপি সরকারের আসলে বিদ্যুতের সাথে সম্পর্কটা এরকম কেন যে তারা যখনই ক্ষমতায় আসে তখনই সারা দেশ অন্ধকারে ডুবে যায়, লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।